এমার্জেন্সি ফান্ড নিয়ে একটা বেশ বড় রকমের মিসকনসেপশন আছে এবং অনেকেই এমার্জেন্সি ফান্ড রাখেন। অর্থাৎ আমার কাছে যতটা পরিমাণ অ্যাসেট, কিছুটা পরিমাণ আমরা ম্যাক্সিমাম জন আছি তারা অ্যাকচুয়ালি এমার্জেন্সি ফান্ড হিসাবে রেখে দিই, যে যদি কোনো এমার্জেন্সি আসে সেক্ষেত্রে আমরা ইউজ করব। এক্ষেত্রে ম্যাক্সিমাম জন যে ভুলটা করেন সেটা হচ্ছে এই এমার্জেন্সি ফান্ডটাকে তারা সেভিংস অ্যাকাউন্টের মধ্যে রেখে দেন, যেখানে রিটার্ন খুব কম আসে, অলমোস্ট 4%-এর কাছাকাছি রিটার্ন আসে। এখন যদি আপনার কাছে কোনো নিয়ার টার্ম এমার্জেন্সি না থাকে, তাহলে কি হয়, এই পয়সাটা আপনার কোনোভাবেই রিটার্ন বানাতে পারছে না, বা এর গ্রোথের যে ক্যাপাসিটি সেটাকে আমি খুব লিমিটেড করে দিচ্ছি প্রথমত। দ্বিতীয়ত যে প্রবলেমটা হয় সেভিংসে রাখলে, সেটা হচ্ছে আননেসেসারি খরচা করার যদি আপনার একটা প্রবণতা থাকে, বা কোনো একটা লাক্সারিয়াস গুডস আপনি দেখলেন, আপনি সেটা কিনতেও চলে যাবেন, এবং সেক্ষেত্রে আপনার এমার্জেন্সি ফান্ড ডাউন হওয়ার চান্সেস থাকে। এই দুটো প্রবলেম থেকে আপনার মুক্তি পাওয়ার জন্য যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে 1 মাসের বা 1.5 মাসের যে আপনার খরচা, সেই খরচার টাকাটুকু কেবলমাত্র আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখলেন, বাকি টাকাটা আপনি অন্য জায়গায় পার্ক করবেন। এখন অন্য জায়গা বলতে যে দুটো জায়গায় আপনি করতে পারেন, একটা হচ্ছে যে আপনি কোনো এফডি তে রাখতে পারেন, ছোট ছোট এফডি করে, অর্থাৎ 50,000, 70,000, 1 লক্ষ টাকা এরকম ভাবে এফডি করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার রিটার্নটা অনেক বেশি আসবে। যদি কোনো এমার্জেন্সি আসে, ইমিডিয়েটলি আপনি সেই এফডিটাকে ইনক্যাশ করে নিতে পারবেন। 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে কোন একটা লিকুইড ফান্ডের মধ্যে রাখতে পারেন, অর্থাৎ ছোট ছোট যে সমস্ত টি বিল বা ট্রেজারি বিল গুলো রয়েছে সেগুলোর মধ্যে 90 ডেজ ট্রেজারি বিল হয়, 180 ডেজ ট্রেজারি বিল হয়, অর্থাৎ ডেট ফান্ডের মধ্যে এরকম ছোট ছোট ভাবে যদি আপনি পয়সাটা রাখেন, সেক্ষেত্রে গ্রোথের অপরচুনিটি অনেকটা বাড়ে আপনার সেভিংস অ্যাকাউন্টের থেকে। সুতরাং এমার্জেন্সি ফান্ডকে সেভিংস অ্যাকাউন্টে চুপচাপ ফেলে রাখবেন না, ছোট ছোট এইভাবে ইনভেস্টমেন্ট করে সেখান থেকেও একটা রিটার্ন বানান, আর এমার্জেন্সি টাইমে সেগুলোকে ভাঙিয়ে আপনার এমার্জেন্সি সিচুয়েশন থেকেও আপনি মুক্তি পান।